শুভ সকাল। পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে শুরু করছি দ্বাদশ শ্রেণীর একটি গল্প দিয়ে। এবছর দ্বাদশ শ্রেণীর যে দুটো গল্প রয়েছে তার মধ্যে একটি গল্প হচ্ছে হারুন সালেমের মাসি। গল্পটির লেখিকা মহাশ্বেতা দেবী। তো মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি, এটা 4th সেমিস্টারে রয়েছে তোমাদের। সেই 4th সেমিস্টারের এই গল্পটি নিয়েই আজকের ভিডিও। যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি যদি দেখো তাহলে আশা করি গল্পটি নিয়ে আর তোমাদের মধ্যে কোনো দ্বিধা বা দ্বন্দ্বের অবকাশ থাকবে না। এই গল্পের মধ্যে তোমরা লাইন ধরে ধরে যেরকম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পাবে, ঠিক তেমনি এই গল্পের থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আসবে। তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, যে কোনো গল্প একটা পড়তে গেলে প্রথমে তার লেখক পরিচিতি জানতে হয়। কারণ লেখক পরিচিতি যদি না জানো তাহলে সেই গল্পটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা বা পূর্ণাঙ্গ ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে না। তাই এই গল্পটি শুরুর আগে গল্পটির লেখক পরিচিতি নিয়ে একটু বলছি, তোমরা খুব মন দিয়ে শুনবে। তো গল্পের যিনি লেখিকা তিনি হচ্ছেন মহাশ্বেতা দেবী। বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনাস্বাদিতপূর্ণ জীবন যন্ত্রণার অনুভব এনে দিয়েছেন যিনি, তিনি বিংশ শতাব্দীর বাংলা কথা সাহিত্যের প্রতিবাদী ধারার লেখিকা মহাশ্বেতা দেবী। 1926 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি ঢাকায় তার জন্ম। পিতা মনীষ ঘটক, যিনি যুবনাশ্য ছদ্মনামে বাঙালির কাছে তথা বাংলা সাহিত্য প্রেমীদের কাছে পরিচিত, এবং মাতা ধরিত্রী দেবী। রাজশাহীতে প্রথম পর্যায়ে শিক্ষা লাভ করেন এই মহাশ্বেতা দেবী। তারপর কলকাতার আশুতোষ কলেজে এবং শেষে বিশ্বভারতীতে ইংরেজিতে MA পাশ করে স্কুলে কলেজে শিক্ষকতা কর্মে আত্মনিয়োগ করেন। একদিকে সাহিত্যের অধ্যাপিকা, অন্যদিকে ইংরেজি সাহিত্যের সঙ্গে যুক্ত হওয়ার সূত্রে বিশ্ব সাহিত্যের দরবারে স্বরূপ সম্পর্কে পরিচিত হয়েছিলেন। সাংবাদিকতার কাজ করতে গিয়ে বাস্তব জীবনকে দেখেছেন তিনি অনেক কাছে। তিনি অল্প সময়ের মধ্যেই অবহেলিত মানুষের কথা তথা তাদের জীবন যন্ত্রণার কথা তার লেখার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। সাহিত্য রচনার সূচনা পর্ব থেকে দেখা যায় মহাশ্বেতা দেবী ইতিহাস ও সমাজ বিষয়ে গভীরভাবে আগ্রহী। তার প্রথম গ্রন্থ সিপাহী বিদ্রোহের শতবর্ষ বছরে লেখা ঝাঁসির রানী, এটি রচিত হয়েছে 1956 খ্রিস্টাব্দে। তার লেখা অন্যান্য কয়েকটি গ্রন্থ হল নটি, যেটা লেখা হয় 1957-তে, কবি বন্দঘটি গাঁয়ের জীবন ও মৃত্যু, এটা লেখা হয় 1967, অরণ্যের অধিকার 1977 খ্রিস্টাব্দে, 1084 মা 1974 খ্রিস্টাব্দে ইত্যাদি। মহাশ্বেতা দেবী কথা সাহিত্যে তার অসাধারণ দক্ষতার পুরস্কার পেয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে। তিনি ম্যাগসাসাই পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কারে
সম্মানিত হয়েছেন। তিনি পেয়েছেন পদ্মশ্রী উপাধি, এমনকি দেশিকোত্তম উপাধিও। 80 অতিক্রান্ত এই লেখিকার কলম অনেক দিন ধরে, বলা যায় এক যুগ ধরে চলেছিল। আজও তার শব্দরাজি আমাদের মনে প্রবল প্রভাব বিস্তার করে থাকে। তো এই হচ্ছে মহাশ্বেতা দেবীর সংক্ষিপ্ত জীবন কাহিনী, তোমরা জানলে। এবার আমরা আসব কবিতাটির আলোচনায়। তার আগে আবারও বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমরা এখন শুরু করব গল্পটির লাইন ধরে ধরে বিশ্লেষণ এবং কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে। এই গল্পটির মধ্যে আমরা বেশ কয়েকটি চরিত্রের সঙ্গে পরিচয় হব। হারা, গৌরবী, নিবারণ, এই চরিত্রগুলো। গল্পের বিষয়টা এরকম, হারা অনাথা। প্রথম দিকটায় তার মা ছিল, আমরা গল্পের শেষের দিকে দেখব হারার মা মারা যান। গৌরবী তাকে সন্তান স্নেহে বড় করে তোলে এবং সমাজের ভয়ে, জাতপাতের ভয়ে এই হারাকে নিয়ে গৌরবী একটা সময় শহরের উদ্দেশ্যে পাড়ি দেয়। আসলে লেখিকা এই গল্পটির মধ্যে যেটা দেখাতে চেয়েছেন সেটা হলো গৌরবীর মাতৃসত্তা। সব থেকে যদি বড় করে যে জিনিসটাকে এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে তার মাতৃসত্তা। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব গৌরবী এই গল্পের অনেকটা পটভূমি জুড়ে বিরাজ করছে, ঠিক সমানভাবে রয়েছে হারাও। তো চলো, তোমরা পেজ নম্বর 38 বের করো, লাইন ধরে ধরে আমার সঙ্গে দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হওয়ার কি কথা নয়। চলো তাহলে শুরু করছি। দেখো, কি রেডি তো? ঠিক আছে, দেখো। অঘ্রাণের সকালে জলের উপর ঠান্ডা শর ভাঙেনি, বাস স্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি। হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো। গল্পের শুরুতেই অঘ্রাণ মাসের একটা বর্ণনা দিয়েছেন লেখিকা। বাস স্ট্যান্ডের চায়ের দোকানে উনুন তখনও ধরেনি, জলের উপর ঠান্ডা শর তখনও ভাঙেনি। এমন সময় হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়িয়েছে। হারার বয়স 7 হলে কি হয়, জ্বরে জ্বরে জীব এরে কথা ওর সড়গড় হয়নি এখন। অর্থাৎ বয়স 7 বছর, কিন্তু তার কথা এখনো সড়গড় হয়নি। কি কারণ? না, কারণটা হচ্ছে জ্বর। আমরা জানি যে জ্বরের ফলে অনেক সময় কি হয়ে যায়, জীব সড়গড় হয়ে যায়। সড়গড় বলতে জীবটা ঠিকঠাক কাজ করে না, সেই জন্য কথাগুলো স্পষ্ট হয় না। হারার ক্ষেত্রেও ঠিক এরকমটা ঘটেছিল। হারার বয়স কিন্তু 7, কিন্তু তবুও কথা তার স্পষ্ট হয়নি, মাঝে মাঝে কথা আটকে যায়। হারা বলল, মা ললে না মাসি। ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না। এই যে ললে না মাসি, ললে না অর্থাৎ বলে না, অর্থাৎ হারা তার মাকে অনেকবার ডেকেছে কিন্তু তার মা কোনো সাড়া দেয়নি। গৌরবী ওর নিরিনি আর থলি খুঁজছিল। নির্নি কি? নির্নি হচ্ছে আমরা চলিত ভাষায় যাকে পাশুন বা ছেনি বলে থাকি, যেটা দিয়ে কৃষিক্ষেত্রে বা শস্যক্ষেত্রে আগাছা পরিষ্কার করা হয়। তো সেই নিরিনি আর থলি খুঁজছিল। হাতে নির্নি নিয়ে
পেট কাপড়ে থলিটা গুজে গৌরবী আর হারার মা বিলের ধারে খাল পাড়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে। বোঝাই যায় যে তারা হতদরিদ্র। তারা খালপাড় থেকে শাক পাতা, কচু পাতা এগুলো সংগ্রহ করত। যজ্ঞ ডুমুরের ডাল, দুর্ব ঘাস, বেলপাতা যা পায় সব ওরা বেচে দেয় যশোদাদের কাছে। যশোদারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায়, দুপুরে ফেরে। তাহলে কি করে গৌরবী? গৌরবী খালপাড়ের ধারে শাক পাতা, কচু পাতা এগুলো সংগ্রহ করে, যজ্ঞ ডুমুরের ডাল, দুর্ব ঘাস, বেলপাতা এগুলো সংগ্রহ করে যশোদাদের দেয়। আর যশোদারা কি করে? সেগুলো নিয়ে রোজ সকালের গাড়িতে কলকাতা যায়, দুপুরে ফেরে। তোমরা যারা শহরে থাকো তারা হয়তো জানো যে শহরে এই যজ্ঞ ডুমুরের ডাল, কচু শাক, শাক পাতা, দুর্ব ঘাস এগুলোর অনেকটা কদর রয়েছে। কিন্তু যারা গ্রামে রয়েছে তাদের কাছে এগুলোর তেমনটা কদর নেই, কারণ হাত বাড়ালেই গ্রামের লোকেরা এগুলো পেয়ে থাকে। গৌরবী যায় না। গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো, গোড়ালি আর পাতা বাঁকা, আঙুলগুলো পিছনে বাঁকানো। গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না। অর্থাৎ যেহেতু সে জন্ম থেকেই খানিকটা খুঁতো, সেই জন্য সে জোরে হাঁটতে পারে না। শাক পাতা গুগলি তুলতে হারার মায়ের উপরেই তার নির্ভর। তাহলে এই যে গৌরবী হাঁটতে পারে না, কিন্তু তবুও সে শাক পাতা, কচু পাতা এগুলো সংগ্রহ করে। কার উপর ভরসা করে? কার উপর ভরসা করে? কার উপর? হারার মায়ের উপর। ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই। অর্থাৎ এই যে দোষের কথা বলা হয়েছে, এই দোষ আসলে কি? সমাজ সংস্কারের। সমাজের আমরা যদি দেখি জাতিগত দিক থেকে বা ধর্মীয় দিক থেকে, এই হারা সে হচ্ছে মুসলিম আর গৌরবী হিন্দু। হারার মা মুসলিম, পরের দিকে আমরা নাম পাবো আয়েছা বিবি। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল, বলল, রা কারে না কেন? জানি না। র র মানে দাঁড়া। গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল, ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল। মাথা তুলে দেখতে হতো। ঘর তোলার কিছুদিন বাদে হারার বাবা মরে যায়। ওর মাথার বালিশের নিচে রূপোর হাসুলির মতো চকচকে মিয়র চাঁদা সাপ ছিল। হাতের আঙ্গুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল। মাদুরে মুড়ে হারার বাবাকে উঠোন সই করবার পর ওর সমাজের লোকরাই ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল। আমরা জানি আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে কেউ যদি একটু উন্নতি করতে চায়, দেখবে পাড়াপড়শির কিরকম চোখের টাটানি ওঠে। অর্থাৎ তারা ঈর্ষান্বিত হয়ে ওঠে, কেউ কারো ভালো দেখতে পায় না। তো হারার বাবার ক্ষেত্রেও ঠিক এরকমটা হয়েছিল। ঘরামি ছিল সে। ঘরামি মানে ভালো ঘর তৈরি করতে পারত, সেই জন্য খুব উঁচু করে একটা ঘর তুলেছিল, পালবাবুদের চেয়ে উঁচু, যেটা সমাজের লোক ভালো চোখে দেখেনি। যে দরিদ্র হওয়া সত্ত্বেও এত বড় বাড়ি করেছিল যেটা সমাজের লোক ভালো চোখে নেয়নি। সেই জন্য মারা যাওয়ার পর অনেকে তাস করেছিল। তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি। মনে করেছে কাঙালের আস্পর্ধা। তোমার ছেলে বিবির ভিখারির দশা, তুমি সামান্য ঘরামি, তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন? সেই ঘরেই শুয়েছিল হারার মা। রোজেই ওর রাতে জ্বর হয় আর চোখের উপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল। ওলো, কাঁদিস নাকি? বলে নিচু হয়ে গৌরবী মুখ তুলল। পিছনে সরে এলো, দরজার কপাট ঠেলে দিয়ে হারাকে বলল, খবর দে হারা কাকাকে, বল মাসি ডাকে। অর্থাৎ
হারার সঙ্গে গৌরবী হারার ঘরে যায়, গিয়ে হারার মাকে ডাকে, কিন্তু ততক্ষণে হারার মা না ফেরার দেশে চলে গেছে। গৌরবী বুঝতে পারে, পিছনে ফিরে সে হারাকে বলে যে তার কাকাকে খবর দিতে। হারার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, মোট বয় আজ ছিল না। দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়েছা বিবিকে তুলে নিয়ে গেল। গৌরবী বলল, সঙ্গে যা হারা, মাটি দে। অর্থাৎ যারা আমাদের মধ্যে হিন্দু রয়েছে, হিন্দুদের যেরকম মুখাগ্নি করা হয়, ঠিক তেমনি মুসলমান সমাজেও সেখানে তো আর মুখাগ্নি হয় না, কবর দেওয়া হয় আর ছেলের হাতে মাটি দেওয়া হয়। তো হারা তার মায়ের কবরে মাটি দিয়েছে। বিকেলের পড়ন্ত আলোয় একা একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড়ই কষ্ট হলো। হারার মা ছেলের হাতের মাটি পেল, ভাগ্যে ছিল, নিজের ঘরে শুয়ে মরল, কপালে ছিল। আমি বা কোথায় মরব, কে মুখ সলা করবে, কে জানে। এই সব সময় গৌরবীর বড় কষ্ট হয়। ও রেল লাইনের দিকে চেয়ে থাকে, কয়েকটা স্টেশনের পথ মাত্র, সেখানেই গৌরবীর সমাজের লোকেরা জমি পেয়েছে, ঘর বেঁধেছে। ওর ছেলে নিবারণ সেখানেই আছে। গৌরবীও থাকতে পারত, নিবারণ থাকতে দিল না। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, গৌরবীর কপালে তা হয়নি। বউ কিছু বলবার আগেই নিবারণ, এবার পুটির কাছে যাও গিয়া, মাঝে মধ্যে আমি খবর দিব। মেয়ের কাছে? কেন, মনে নেই? তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণে, কিছুই ভোলে না ও। বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি, সাইকেল, টর্চ কিনেছিল। নিবারণের বয়স তখন অনেক কম। সাইকেলটা দেখতে দেখতেও বলেছিল, সব একজনকে দিবি, তোর একটা সন্তান। বাপ ছেলেতে খুব বেঁধেছিল। গৌরবী বলেছিল, তোর এত রিস কেন? সময়ে পুটি আমায় ভাত দেবে। কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল? ভালো, সময়ে বোঝা যাবে, নিবারণ বলেছিল। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল, মেঝেটা পাকা করলো। নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হলো। সে আজ 8 বছরের কথা। বাসে চাকরি খুঁয়ে জামাই বহুদিন ঘরে বসা, মেয়েও এবাড়ি ওবাড়ি কাজ করে। গৌরবী আজ 6-7 বছর ধরে এই প্রাণে আছে। মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ। বড় জোগাড়ে মানুষ মুকুন্দ, হাতে পায়ে অসুরের বল। এ তল্লাট দিয়ে 3-4 জায়গায় জমি কিনে ফেলেছে। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে, ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল। ঘর টুনি ধরে বসে থাকো পিসি, নিবারণ যা হয় দেবে, উঠোনে যা হয় 2টো শাক পাতা আজ যে খেতে পারবে না। অর্থাৎ হারার মা তো মারা গেল। হারার মার কপাল ভালো, ভাগ্য ভালো, সে ছেলের হাতের মাটি পেয়েছে। কিন্তু গৌরবীর ছেলে নিবারণ, সে অনেক দূরে থাকে, কয়েকটা স্টেশন পরে। গৌরবী ভাবে যে নিবারণের হাতের আগুন কি সে পাবে? অন্যদের ক্ষেত্রে কি হয়, বউ এসে বউয়ের সঙ্গে শাশুড়ির বনে না, কিন্তু গৌরবীর ক্ষেত্রে তেমনটা হয়নি। তার ছেলে নিবারণ সেই বিয়ে করতে না করতে গৌরবীকে বলে দিল এখন আর তাকে সে ভাত দেবে না। কেন দেবে না? তার মধ্যে পুরনো একটা স্মৃতি জাগরিত হয়েছিল। কি সেই স্মৃতি? তার বোন পুটি, তার বিয়ের সময় তার বাবা সমস্ত কিছু নষ্ট করে যৌতুক দিয়েছিল। নিবারণ সেগুলো দেখতে দেখতে বলেছিল তার একটি সন্তান,
নিবারণের জন্য কিছু তার বাবা রাখলো না? তখন গৌরবী বলছিল, তোর এত রিস কেন? সময়ে পুটি আমায় ভাত দেবে। এই যে গৌরবী বলেছিল, তখন নিবারণ কথা দিয়েছিল, ঠিক আছে সময়ে দেখব। আজকে সেই সময়ে সে মাকে ভাত দিতে অস্বীকার করলো এবং সোজা জানিয়ে দিল যে পুটির কাছে যাও গিয়া। এই যে রিস, এই রিস থেকেই এই অবহেলা। কিন্তু মুকুন্দ বাবু তিনি গৌরবীকে আশ্রয় দিলেন। বেশ জোগাড়ে মানুষ মুকুন্দ, এ তল্লাটে 2-4 জায়গায় জমি কিনে রেখেছে, কিন্তু সমাজটা খারাপ। যদি ফাঁকা জায়গা পড়ে থাকে তাহলে জবরদখল হয়ে যায়। সেই জন্য মুকুন্দ বুদ্ধি করে এই গৌরবীকে এনে তার একটা বাড়িতে স্থান দিয়েছে এবং কথা দিয়েছে যে কি, ঘরটুনি ধরে বসে থাকো পিসি, আর উঠোনে যা হয় শাক এটা ওটা করে আজ যে খেতে পারবে না। গৌরবী মুকুন্দকে তখন জানায়, বেঁচে থাক বাপ বলে গৌরবী এখানে এসে উঠেছিল। বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম। গ্রাম বললে হয় না, না বললেও নয়। না বড় রাস্তার উপর, না শহরের খুব কাছে। গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা দুটো ভাত জোটাবে। নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট পাবো। মাকে মাসে 5 টাকা করে পাঠিয়েছিল কয়েক মাস, তারপর আর দেয়নি। খিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে। কাঠের আগুনে তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো ঝিকালের বউকালের শোনা কত কথা মনে পড়েছে। ফেলে আসা দেশে ঘরে শোনা কথা, পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে শোনা কথা। ও পারুলের মা, মিয়ারে কেমন বা বিয়া দিয়েছ? ভালো দিদি, চারুক তো গরম ভাত খায়। গৌরবীকে দেখে দেখে ওই হারার মা বলে তো, যখন যেমন তখন তেমন চললে আমানি জোটে না, আমাদের জোটে কেমন করে? কেমন করে? নারকেল পাতা চাছো, কাঠি নে কুস্তে বাঁধো, শাক গুগলি যজ্ঞ ডুমুরের ডাল নে জসিদের দাও, বিকেলে পয়সা দিয়ে যাবে। হারার মায়ের নামটা অব্দি গৌরবী জানত না, শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা। আমার পা ল্যাংড়া, আমি শহরে যাই না, তুই যাস কেন? গৌরবী তখন জিজ্ঞেস করেছে। হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল, ডরাই দিদি, ভয় হয় না। গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারা বা হারার মা রান্নার সময়, কিন্তু উঠোনে বসেছে, উকুন বেচেছে, একই সঙ্গে দুজনে বসে বসে হাটুরেদের বাজার ফেরত, ফেলে যাওয়া বাঁধাকপির পাতা, থেতলে যাওয়া বিলেতি বেগুন কুড়িয়েছে। সেই হারার মা ড্যাং ড্যাং গিয়ে চলে গেল। বড় দুঃখ হলো গৌরবীর। তারপর মনে হলো তার চেয়ে হারার মা। হারাটার কি হলো জসী? ওর কাকা নিয়ে গেল? কে জানে মা। জসী প্রায় ছুটে চলে, জসীরা হাঁটে না, ছোটে। আসলে ওরা চাল বয়, শহরে যায়, শহরে শাক পাতা নারকেল পাতার কাঠি যা পায় নেয়। দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না। গৌরবী মাথা নাড়ল। হারা প্রায়ই ওর উঠানে বসে থাকে, গাছের ছায়ায় ঘুমায়। মায়ের গাছের ধুলুলটা চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায়। হারার মাথাটা বড়, শরীর রোগা, উপোস করা অভ্যাস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব, যেন ও সব জানে। অর্থাৎ যেহেতু ঠিকঠাক খাবার জোটে না, সেই জন্য হারাকে উপোস থাকতে হয়। আর এই উপোস থাকতে থাকতেই তার মধ্যে যেন একটা বিজ্ঞ ভাব, যেন ও সবকিছুই জানে। অর্থাৎ দারিদ্র মানুষ কি না করতে পারে, সবকিছু শেখাতে পারে। হারার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল।
কাকার সাথে গেল বুঝি, ভাবতেই ওর কষ্ট হলো। আজ ক বছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে। ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়। দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে? ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরলে। পাতা চেছে কাঠি বের করা বেশ কাজ, অনেকটা সময় তাতে যায়। বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায়। সন্ধ্যাবেলা এক গাল খুদ খেয়ে এক ঘুটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয়। বাড়ি ফিরে গৌরবী দেখল উঠোনে হারা বসে আছে। অবাক হয়ে গৌরবী বলল, তুই? কাকা আসতে বলল। এখানে? বলল, যেথা খুশি সেথা গিয়ে মর্দা। সে কি? তোমরা জানো এত বড় একটি গল্প একটি ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়, তাই আমরা গল্পে 3টি পর্ব নিয়ে আলোচনা করব। তো আজকে প্রথম পর্ব আলোচনা হলো অঘ্রাণের, অর্থাৎ গল্পের শুরু থেকে এই বন্য পর্যন্ত আমরা প্রথম পর্বের আলোচনা করলাম। এই প্রথম পর্বের উপর কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো জানতে হলে তোমরা এর পরের ভিডিওগুলোতে চোখ রাখবে। আজকে এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।